রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরো একটিবার সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আলোচনা করব বায়ুর সঞ্চয়, ক্ষয় ও বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো পঞ্চায়েত, রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর আগের 4টে ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আজকে কিন্তু হিমবাহ ও জলধারার যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপ থেকে দেখি কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে, হিমবাহের শেষ প্রান্ত থেকে গলে যাওয়া জলধারা যেখানে অবক্ষেপণ শুরু করে সেই সমভূমিকে কি বলে? সঠিক উত্তর কিন্তু বহির্ধৌত সমভূমি। বহির্ধৌত সমভূমি বলে। এরপরে আছে, বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ভ্যালি ট্রেন। তাকে কিন্তু ভ্যালি ট্রেন বলা হয়। এরপরে দেখো আছে, এসকার কি? এসকার হলো হিমবাহের তলদেশে উপহিমবাহ নদীর বালি, নুড়ি ও কাকর সঞ্চয়ের ফলে সৃষ্ট আঁকাবাঁকা ও সংকীর্ণ শৈলশিরার মতো ভূমিরূপ। একেই কিন্তু এসকার বলে। এরপরেই আছে দেখো, কেম কি? কেম হলো হিমবাহের প্রান্তে বা উপত্যকার পাশে ত্রিকোণাকার বদ্বীপের মতো সঞ্চিত পলি বা বালির স্তূপকে কিন্তু কেম বলা হয়। এরপরে দেখো আছে, কেম টেরাস কি? কেম টেরাস হলো, কেম যখন উপত্যকার দেওয়াল বরাবর সোপানো বা ধাপের মতো সঞ্চিত হয় তখন তাকে কিন্তু কেম টেরাস বলা হয়। এরপরেই আছে, কেটল কি? সঠিক উত্তর হলো, বহির্ধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে ছোট বড় গর্তের সৃষ্টি হয় সেগুলিকে কিন্তু কেটল বলা হয়ে থাকে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নেবে। এরপরে আছে, কেটলের তলদেশে জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু কেটল হ্রদ। তাকে কিন্তু কেটল হ্রদ বলা হয়ে থাকে। এরপরে আছে, কেটলের মধ্যবর্তী উঁচু ঢিপি বা অবক্ষেপকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু নব বলা হয়ে থাকে তাকে। এরপরে আছে, ভার্ব কি? ভার্ব হলো হিমবাহ হ্রদের তলদেশে গ্রীষ্মকালে ও শীতকালে পর্যায়ক্রমে পলি জমে যে সূক্ষ্ম স্তরের সৃষ্টি হয় তাকে কিন্তু ভার্ব বলে। এর মাধ্যমে কিন্তু বছরের হিসাব করা যায়। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ও গভীর ফাটলকে কি বলে? সঠিক উত্তর কিন্তু বার্গ শুন্ড। এরপরে আছে, হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ক্রেভাস। তাকে কিন্তু ক্রেভাস বলা হয়ে থাকে। এরপরে দেখো আছে, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? সঠিক উত্তর কিন্তু আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ, যেটি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। পরবর্তী প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বা দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক উত্তর কিন্তু কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। এরপরে আছে, সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপকে কিন্তু হিমশৈল বলা হয়ে থাকে। হিমশৈলের কত ভাগ জলের ওপরে থাকে? মাত্র 1/9 জলের ওপরে থাকে, বাকি 8/9 ভাগ কিন্তু জলের নিচে থাকে।
এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো আল্পস পর্বতের বিখ্যাত পিরামিড চূড়াটির নাম কি? সঠিক উত্তর কিন্তু ম্যাটারহর্ন। ম্যাটারহর্ন হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও। সঠিক উত্তর কিন্তু কুশলিয়ার ঝুলন্ত উপত্যকা অথবা বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গার উপত্যকা। এরপরে দেখো আছে হিমরেখা কি? হিমরেখা হলো যে কাল্পনিক রেখার ওপরে সারা বছর বরফ জমে থাকে এবং যার নিচে বরফ গলে যায় তাকে কিন্তু হিমরেখা বলা হয়ে থাকে। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে হিমবাহের উচ্চতা কমে না বাড়ে? সঠিক উত্তর দেখো ক্রমশ কমে। নিরক্ষরেখায় হিমরেখার উচ্চতা সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে তা সমুদ্রপৃষ্ঠে নেমে আসে, এটি কিন্তু মনে রাখবে। এরপরে দেখো আছে প্লায়া হ্রদ যেমন বায়ুর কার্যের সাথে যুক্ত, ফিয়র্ড কোন কার্যের সাথে যুক্ত? সঠিক উত্তর কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের সাথে যুক্ত উপকূলীয় ভূমিরূপ। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।